নমস্কার। আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল 10টায় সত্যি ভূতের গল্প নিয়ে। রবিবারের ভৌতিক গল্পের আসরে আজকের গল্প বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কলমে অশরীরিনী। লেখক এবং লেখকের পরিবারকে আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প অশরীরিনী। সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। মানুষের মুখ ঠিক যেন খবরের কাগজের হেডলাইন। দেখার মতো চোখ থাকলে ঠিক পড়ে নেওয়া যায় সেসব খবর। এই যেমন অরুণের মুখ দেখে আমার মনে হলো, হ্যারিকেনের নরম আলোয় ওর চোখ মুখ দেখেই আন্দাজ করলাম ওর পেশেন্টের অবস্থা খুব ভালো নয়। পেশেন্টের বাড়ির লোকেরা ওকে পথ দেখিয়ে নিয়ে আসছে গাড়িতে তুলে দেওয়ার জন্য। গ্রামের পথঘাট সন্ধে হতেই শুনশান, তাই আবার ঘোর বর্ষা। এ গ্রামটার নাম চাপারুই। হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নান স্টেশনে নেমে যেতে হয়। অরুণ অবশ্য তার গাড়িতেই গিয়েছিল। শহরের ব্যস্ত ডাক্তার হলে কি হয়, সাধ্যে কুলোলে এমন সব গাঁগঞ্জে রোগী দেখতে যেতে সে কখনো দুবার ভাবে না। ও মুখে বলে, তবু তো রাতের পথে একটু গাড়ি চালানোর সুযোগ পাই। আজ অবশ্য সে সুযোগটা আমি পাচ্ছি। অরুণের মারুতি এস্টিমে স্টিয়ারিংয়ে আমাকে জোর করে ওই বসিয়েছে। ওর ড্রাইভারকে ছুটি দেওয়ার পরপরই কলটা আসতে ও আমাকে ফোন করে। তারপর জানায়, কাল হঠাৎই হাতে চোট পাওয়ায় সে আজ গাড়ি চালাতে অপারগ। তাই আমি গাড়ি চালাতে ভালোই পারি, তবে আমার গাড়ি হলো ওই লজ্জরে মার্কা একটি অ্যাম্বাসাডার, যার হর্ন ছাড়া আর সব কিছুই বাজে। তবু সেটা হলো আমার নিজের গাড়ি, আর এটা বন্ধুর, তাও আবার মহামূল্যবান। তা যাই হোক, অরুণের সঙ্গের লোভে আমি আর না করতে পারিনি। কলকাতা থেকে সোজা চলে এসেছি এই 60 কিলোমিটার দূরে। চাপারুই গ্রামে অবশ্য বিদ্যুৎ আছে, তবে ঝড় উঠলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। আজও তেমনি হয়েছে। সন্ধে থেকেই ঠান্ডা ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানির মধ্যে বেশ একটা যুগলবন্দি চলছিল। এখানে পৌঁছবার আগেই জোরে ঝড় উঠেছিল। তারই নিটফল এই চাপারুয়ের ঘন অন্ধকার পথ এবং সামনে ওই হ্যারিকেন হাতে রোগীর বাড়ির লোকজন। অরুণ গাড়িতে এসে বসতেই সবাই ওকে নমস্কার করল। রোগীর অবস্থার ইতর বিশেষ হলেই তারা যে ওকে জানাবে সে কথা হতেই অরুণ ইশারায় আমাকে গাড়ি ছাড়ার নির্দেশ দিল। গাড়ি ছাড়তে না ছাড়তেই চড়বড়িয়ে বৃষ্টি এলো। গাড়ির ঝকঝকে সাদা আলোর সামনে শুরু হলো বৃষ্টির উদ্দাম নাচ। একটু পরেই গ্রাম থেকে গাড়ি বড় রাস্তা মানে জিটি রোডে এসে পড়ল। অরুণের দিকে একবার আর চোখে চাইলাম। দেখলাম ও নরম সিটে একেবারে গা এলিয়ে বসে আছে। আর অন্য সময় হলে দেখি ও কত হাসি তামাশা করে, অজস্র কথাও বলে যায়। কিন্তু আজ ওর মুড দেখছি না, সত্যিই খুব খারাপ। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম, অরুণ, কেমন দেখলি পেশেন্টকে? একটা সিগারেট ধরিয়ে অরুণ উত্তর দিল, ক্লিনিক্যালি ভালো, একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে, ওষুধ দিয়ে দিয়েছি, এই ওষুধে কাজ অবশ্যই হবে। তবু আমি অবাক হয়ে বললাম, তবু মানে? পেশেন্টের অবস্থা ভালো হওয়া সত্ত্বেও তোর মুখ ওই আষাঢ় মেঘ। না, তোকে নিয়ে আর পারা গেল না। রোগী নিয়ে তুই বড্ড বেশি ভাবিস। চল, ফেরার পথে আজ ওই দিল্লি রোডের জোড়া হোটেলে রুটি আর চিকেন তরকা খাই। অরুণ মাথা নাড়ল, বলল, না রে, তুই বরং খা, আমার ইচ্ছে করছে না একদম। আসলে ওই মাঝবয়সী একটা লোক তার সাজানো সংসার ফেলে হুট করে চলে যাবে, এই একটা বড়ই দুঃখের ব্যাপার, বুঝলি?
আমি ডাক্তার হলেও আমার এসব দুঃখ টুক্ষ বোধ এখনো রয়ে গেছে, বুঝেছিস? কিন্তু অরুণ, তোর কথাটা আমি ঠিক বুঝলাম না। একবার বলছিস রোগী ভালো আছে, অথচ বলছিস সে চলে যাবে। এটা কি একটা ধোঁয়াশা মার্কা ব্যাপার নয় কি? অরুণ কি একটা বলল, আমার কানেও গেল না। কেননা চারিদিক কাঁপিয়ে ভয়ঙ্কর গতিতে তখন একটা মেল ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমরা ততক্ষণে মগরা লেভেল ক্রসিংয়ের সামনে পৌঁছে গেছি। ট্রেনটা চলে যেতেই আবার বৃষ্টির নুপুর শোনা গেল গাড়ির ছাদের ওপর। যথারীতি গাড়ির গতিও কমিয়ে দিয়েছি। অরুণ বলল, চালাতে অসুবিধা হলে কোথাও দাঁড়িয়ে যা না। এমন দুর্যোগের রাত, পেশেন্টের বাড়ির লোকগুলোকে আবার দৌড়ঝাঁপ করতে হবে। কি যে করি। আমি গাড়িটা থামিয়ে দিলাম রাস্তার ধার করে। তারপর অরুণের কাঁধে হাত রেখে বললাম, ডাক্তার দাস, প্লিজ এভাবে নিজেকে কেন কষ্ট দেবেন? কষ্ট দেবেন না প্লিজ। আমি আপনার বন্ধু, আমি কি কোনো সাহায্যই আপনাকে করতে পারি না? কথার মাঝে অরুণ এরকম হঠাৎ করে নাটকীয়তা খুব পছন্দ করে, তাই কথাটা এভাবে বললাম। ও আমার দিকে মাথাটা ঘুরিয়ে বলল, বলতেই তো চাই রে, কিন্তু এসব কথা উঠলে তোরা আমাকে পাগল বলবি, হয়তো বলবি অরুণটার ডাক্তারি ছেড়ে দেওয়া উচিত। তবু বামা, আজ বোধহয় তোকে সব বলতেই হবে। বহু বৎসর ধরে এটা আমি বয়ে বেড়াচ্ছি, একটা বিশেষ আতঙ্ক। রোগী দেখতে গেলেই এই আতঙ্ক আমার নিত্য সঙ্গী। গাড়ির জানালাগুলো খুলে দিলাম বোতাম টিপে। মুহূর্তে ঠান্ডা বাতাস লণ্ডভণ্ড করে গেল আমাদের। বাইরে বৃষ্টির শব্দের সঙ্গে তাল মিলিয়ে তাইরে নাইরে না গাইছে ব্যাং আর ঝিঝির দল। থেকে থেকে আকাশ গম্ভীর স্বরে বলছে, তাল তো মিলছে না যে। বিদ্যুতের ঝলক অরুণের মুখে পড়তেই দেখলাম সে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে উইন্ডস্ক্রিনের দিকে। বুঝলাম ও খুব কষ্ট পাচ্ছে। হঠাৎই ও আমার হাতটা চেপে ধরে বলল, লোকটা মরবেই। পৃথিবীর কোনো বুদ্ধি, কোনো ধন্বন্তরী ওকে বাঁচাতে পারবে না রে। কেননা আজ পেশেন্টের ঘরে মিসেস চট্টরাজকে দেখলাম। এই বলে অরুণ চুপ করে গেল। এবার হতবাক হওয়ার পালা আমার। ওই গ্রামে পেশেন্টের বাড়ি মিসেস চট্টরাজ নামে কে আসতে পারেন? আর যিনি আসুন না কেন, তিনি কেনই বা খামোকা সেই লোকটির মৃত্যুর কারণ হবেন? অরুণ বলল, মিসেস চট্টরাজের পুরো নামটা ছিল মিসেস সুনিতা চট্টরাজ। তার স্বামী ছিলেন সে আমলের দুধে আইএএস অফিসার মিস্টার শোভন চট্টরাজ। সময়টা ছিল 72 ডিসেম্বর মাস। আমি তখন পিজি হাসপাতালে ইন্টার্নি। মিসেস চট্টরাজ ওই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ছিলেন। ওর মাথায় একটা আনআইডেন্টিফাইড পেইন হতো। সেটার ইনভেস্টিগেশনের জন্যই তিনি ভর্তি হয়েছিলেন ওইখানে। আর আমার ওপর ভার ছিল তার দেখাশোনা করবার। তারপর ভদ্রমহিলা বয়সে আমার দিদির মতোই ছিলেন। প্রথম দিন থেকেই ওর ব্যবহার আমাকে মুগ্ধ করত। তার কথাবার্তা এবং অপরূপ রূপরাশির কথা তখন চাউর হয়ে গেছিল হাসপাতালে। ভিআইপির স্ত্রী বলে আমার ওপর নির্দেশ ছিল ডিউটির সময়টুকু যেন মুহূর্তের জন্য ওর ঘর ছাড়া না হই। দিনে আমি থাকতাম আর রাতে আরেকজন। আচ্ছা, মিসেস চট্টরাজের মাথা ব্যথা কি সবসময় হতো? আমি জিজ্ঞেস করলাম অরুণকে। হ্যাঁ, ব্যথাটা ছিল চাঁদের বাড়া কমার মতো, তবে দিনের দিকে একটু কম থাকতো আর রাতে বাড়ত। বেদনা বাড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় উনি পাগলের মতো আচরণ করতেন। ওকে তখন ব্যথানাশক ও ঘুমপাড়ানি ইঞ্জেকশন দিতে হতো। একটা টেবিল ফ্যান রাখা থাকতো তার মাথার ঠিক পাশেই, সেটা অন করে দেওয়া হতো এবং মাথায় হাত বুলিয়ে দেওয়া ছাড়া আমাদের আর করার কিছুই ছিল না। তবে ব্যথাটা যখন কম থাকতো উনি গল্প করতেন ওর ছেলেবেলার কথা। বেড়াতে গেছেন যেসব জায়গায়, গল্প বলতে ভালোই বাসতেন খুব।
আর ভালোবাসতেন তার 5 বছরের মেয়ে মিষ্টুনিকে। বিকেলে মেয়ে এলে ওর যন্ত্রণা কাতর মুখেও একটা অন্যরকম খুশির ছোঁয়া থাকত। আমি সেটা পরিষ্কার বুঝতে পারতাম। কথা বলার ফাঁকে অরুণ একটু থামতেই আমার হাতঘড়িটা শব্দ করে জানান দিল সময় চলিয়া যায়। আমি হাতঘড়ি দেখলাম ঠিক রাত 9টা বাজে। বৃষ্টি কিছুটা ধরে এসেছে, বদলে যাচ্ছে আকাশের ছবি। মেঘেরা সব জল হয়ে ঝরে পড়তেই আকাশের দখল নিচ্ছে চাঁদ। এক ফ্যাকাশে সাদা আলোয় ধীরে ধীরে ঢেকে যাচ্ছিল চারপাশের চলাচল। অরুণ বলল, একটু আলোর দিকে গেলা হয় না? চারপাশের আধার যেন আমাকে গলা টিপে ধরছে। আর একটু চাও খেতে হবে। অগত্যা আবার গাড়ি ছাড়লাম। বৃষ্টি রাতে দোকানপাট সব বন্ধ। চায়ের খোঁজ করতে করতে এসে পড়লাম ব্যান্ডেলে। গরম চা পাওয়া গেল স্টেশনের বাইরেই। চায়ে চুমুক দিতে দিতেই অরুণের মোবাইল বাজল। ফোন করেছে ওর স্ত্রী জনা। অরুণের মুখচ্ছবি আবার খবরের কাগজের হেডলাইন হতে থাকলো। 2-4টে হুঁ হ্যাঁ আচ্ছা বলে ফোন ছেড়েই সে বলল, মিসেস চট্টরাজ ওর ডিউটি করে গেছেন। চাপারুয়ের পেশেন্ট মারা গেছে রে। আমার মোবাইল রেঞ্জের বাইরে ছিল বলে খবরটা এতক্ষণ পাইনি। উফ, কি ভয়ঙ্কর! এতগুলো বছর পরেও। গাড়ি নিয়ে দিল্লি রোডে এসে পড়তেই অরুণ শুরু করল তার না বলা কথা। একদিন সুমিতাদি আমাকে বলেছিলেন, জানো অরুণ, আমি বেশ বুঝতে পারি আমি আর বাঁচব না। আমাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। কোথায় যাব বা কিভাবে যাব তা আমি জানি না। কিন্তু সেই সঙ্গে ভাই কিছু মনে করো না, তোমাদের ওপর আমার খুব রাগ হচ্ছে। কেন তোমরা আমার এই ব্যথা সারিয়ে দিচ্ছ না? দরকার হলে আমার মাথাটা কেটে দেখো না, কিন্তু প্লিজ আমাকে বাঁচিয়ে দাও। আমি বাঁচতে চাই। পৃথিবীতে সবাই থাকবে। কেন কেন আমাকে চলে যেতে হবে? আমার কি মরার বয়স হয়েছে? এরপর অরুণ দম নেওয়ার জন্য একটু থামল। তারপর ধীরে সুস্থে একটা সিগারেট ধরিয়ে বলল, আবার শরীর ভালো থাকলে আমাকে তুই তুকারিও করতেন। বলতেন তোদের কাছে কত ঋণ হয়ে গেলাম রে। ভালো হলে তোকে আমি ভাইফোঁটায় নেমন্তন্ন করব, আর বড় বড় গলদার মালাইকারি খাওয়াবো। কিন্তু মানুষের কোন ইচ্ছেই বা সবসময় পূরণ হচ্ছে বল? দিনটার কথা আজও স্পষ্ট মনে পড়ে। 19th জানুয়ারি 1973। আমি বেলা 10টা নাগাদ ডিউটিতে জয়েন করতে যাচ্ছি ওর ঘরে। লম্বা করিডরটার মোড় খুঁড়তেই দেখি সিস্টার্স মালবিকা খুব ঝোরে দৌড়ে আসছেন আমার দিকে। আমায় দেখেই আর্তনাদ করে বললেন, শিগগিরই মিসেস চট্টরাজের ঘরে যান। তারপর দৌড়েই ঢুকলাম ওর ঘরে। দেখলাম তিনি শুয়ে আছেন আর তাকিয়ে দেখছেন আমাকে। ওর চানের সময় বলে মাথার চুলগুলো সব খোলা ছিল। ওর চুল ছিল মেয়েদের কাছে ঈর্ষণীয়। মাঝে মাঝে বলতেন, অরুণ বলতো ভাই, এত চুলের জন্য কি আমার এত মাথা ব্যথা? যাই হোক, ঘরে ঢুকে আমার সাইড ব্যাগটা টেবিলে রাখতে রাখতে ওকে বললাম, গুড মর্নিং দিদি, ভালো আছেন তো? উনি সংক্ষেপে উত্তর দিলেন, আচ্ছা আপনার কি ব্যথা আছে? তাহলে ফ্যান বন্ধ কেন? দাঁড়ান, ফ্যানটা আমি চালিয়ে দিই বলে পাখাটা চালিয়ে দিলাম। ওর চিকিৎসা ব্যবস্থার চার্ট দেখতে দেখতে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি রাতে খেয়েছেন তো? দেখছি কোনো উত্তর নেই। দিদি কাল খেতে ভালো লেগেছিল, তাও দেখি উত্তর নেই। দিদি বলে ঘুরে দাঁড়াতেই, বামা তোকে বলবো কি, আমি আতঙ্কে নীল হয়ে গেলাম। দেখলাম উনি আমার দিকে
বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছেন, কিন্তু শরীর নিস্পন্দ। শুধু মাথার চুলে ঘূর্ণি তুলেছে পাখার বাতাস। সেই প্রবল বেগে আলোড়িত চুল দেখে মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল উনি উঠে এগিয়ে আসবেন আমার দিকে। আমি টেনে দৌড় লাগালাম। এমন ঘটনা শুনেছিস কখনো? বাইরে বেলা 10টার ঝলমলে রোদ্দুর, সর্বত্র জীবনের প্রবল উপস্থিতি, আর মৃতদেহকে ভয় পেয়ে ছুটছে এক ডাক্তার। তাহলে ওর ওই উত্তরগুলো কি তুই ভুল শুনেছিলি? অসম্ভব। আমার কানে আজও বাজে। শুধু তাই নয়, পরে যখন সকলের সঙ্গে আবার ওই ঘরে ঢুকি, তখন কি দেখেছিলাম জানিস? ওর দু চোখ বোজা, বড় পরিশ্রান্ত হয়ে যেন ঘুমিয়ে পড়েছেন তিনি। পরে জেনেও ছিলাম মৃত্যুর সময় ওর চোখ বন্ধই ছিল। তাহলে উনি কি আমাকে দেখতেই চোখ খুলেছিলেন ওই রকম ভয়ঙ্করভাবে? ওই প্রথম, ওই শেষ। ডাক্তারি জীবনে আর কখনো অমন আতঙ্কের শিকার হইনি। তবে এখনো আতঙ্কের কারণ হয়েই আছেন সুমিতাদি। রোগী দেখতে দেখতে চেষ্টা করি যেন ঘরের অন্য কোথাও আমার চোখ না পড়ে, কিন্তু তিনি এলে আমার চোখে পড়বে না এ কি তার সহ্য হবে? যে রোগীর মরণ নিশ্চিত, শুধু তারই শিয়রের পাশে তিনি এলো চুলে দাঁড়িয়ে থাকেন এবং বিস্ফারিত নেত্রে তাকিয়ে থাকেন সেই রোগীর দিকে। আজ অবধি বহু লোকের নিদান হেগেছি শুধু ওকে দেখেই। এর মধ্যে আমার নিজেরও আত্মীয় স্বজনও ছিলেন বই কি। এখন তুই বল, এসব ঘটনা কি কাউকে বলা যায় না বলার? আমি কোনো উত্তর দিলাম না, তবে মনে মনে ঠিক করলাম আমার কিছু হলে অন্তত আমি আমার এই বন্ধুটিকে ডাকবো না। পরমায়ু থাকুক বা না থাকুক তা আগে ভাগে জেনে বাঁচার আনন্দটাই নষ্ট করতে চায় কোন আহাম্মক? নমস্কার। রবিবারের ভৌতিক গল্পের আসরে সত্যিভূতের গল্পের বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কলমে আজকের গল্প অশরিণী গল্পপাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সব সময়, আর অবশ্যই এভাবেই আমার পাশে থাকবেন। নমস্কার।